ঢাবির মুহসিন হলে মধ্যরাতে তুলকালাম কাণ্ড। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ও ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদের মারামারি, মামলা করবে হল প্রশাসন। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি, সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই মন্তব্য সালাউদ্দিনের। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষে ভোটের জন্য প্রস্তুত এনসিপি। আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমদানির প্রভাব পড়েনি রাজধানীর চালের বাজারে। সংকটে সীমিত আয়ের মানুষ, কর্পোরেট কোম্পানি দৌরাত্ম্য কমানোর তাগিদ। ইন্ডিয়াতে আপনি এলসি প্রথম শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাই যে কিছুটা অঙ্কে কমবে। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে, তারা একচেটিয়া একতরফাভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়, তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলো কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। জামালপুরের জিঞ্জিরাম নদীতে টানা এক সপ্তাহের ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি। নদী শাসনের আহ্বানে সাড়া মেলেনি দাবি স্থানীয়দের। বাগেরহাটে প্রায় 1 বছর ধরে বন্ধ টিকা কার্ডের সরবরাহ। বিপাকে নবজাতকের অভিভাবকরা, কার্ড ছাড়া মিলছে না জন্ম নিবন্ধনও। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। অনবদ্য সৃষ্টিতে প্রজন্মের পর প্রজন্ম জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি। নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্রছাত্রীদের মাঝে, সকল মানুষের কাছে ছড়িয়ে দেন। ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ঢাবির মুহসিন হলে নিজ রুমমেটকে কুপিয়ে জখম করেছেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম। মধ্যরাতেই পুলিশের সোপর্দ করা হয় অভিযুক্তকে। এই ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একই সাথে দিয়েছে জালালকে বহিষ্কারের আশ্বাসও। এভাবেই নিজের উপর আক্রমণের বর্ণনা দেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা শুরু, যা গড়ায় মারামারি পর্যন্ত। হাজী মোহাম্মদ মহসিন হলের 462 নম্বর কক্ষ থেকে আহত অবস্থায় বেরিয়ে এলে অন্যরা তাকে নেয় হাসপাতালে। শিক্ষার্থীদের অভিযোগ, রবিউলের রুমমেট ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ তাকে কুপিয়ে জখম করেছে। পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে। একসাথে সহাবস্থানের যে একটি মানসিকতা, সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না। বর্তমানে যে শিক্ষার্থীদের সাথে তার মানসিকতা কিংবা চলাফেরার কোনোটাই মেলে না, যার কারণে তার তেমন কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো সহপাঠী আমাদের ক্যাম্পাসে নাই। ঘটনার পর রুম ভেতর থেকে আটকে ফেলে জালাল। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পাল্টা আঘাতের অভিযোগ তারও। এ ঘটনায় পুরো হলে মধ্যরাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি তোলেন। প্রক্টরের আশ্বাস, এই ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে জালালকে বহিষ্কারের কথাও বিবেচনায় রাখা হবে। হলের প্রভোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই আশ্বাসের পরও উত্তেজনা কাটেনি মহসিন হলে। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রথম দিন থেকেই জমজমাট ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কে কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট।
কমিশন জানিয়েছে, প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। ভোটের দিন সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। প্রচারণার প্রথম দিন কেন্দ্রীয় লাইব্রেরি থেকে হল সর্বত্রই ভোট চেয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কেন ভোট চাইছেন সেই যুক্তি তুলে ধরে ভোটার আকৃষ্ট করার চেষ্টা তাদের। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, রাজনৈতিক প্যানেলের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ চালানো কঠিন। এই ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো, মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। এটার সাথে হাইকমান্ড থেকে শুরু করে মন্ত্রীপাড়া সবার অংশগ্রহণের খবর কিন্তু আমাদের কাছে আসতেছে। স্বতন্ত্ররা চেষ্টা করতেছে তাদের যে ইশতেহারগুলো আছে, যে শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে, সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। বিকালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিফলক, স্মৃতিচিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাদের স্লোগান, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনের অঙ্গীকার। আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক। ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে প্রচারে নামেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর কয়েক ঘন্টা না যেতেই আসে এই প্যানেলের ব্যানার ভাঙচুরের অভিযোগ। ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্টে চারুকলার গেটের সামনে লাগানো এসব ব্যানার ভাঙচুর করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি, এমন অভিযোগ তাদের। একটা পরাজিত শক্তি, কালচারাল ফ্যাসিস্ট, যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে, সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এর আগে সকাল 11টায় সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে মতবিনিময় হয় নির্বাচন কমিশনের। আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় সবাইকে। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনোটির প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না। জানানো হয়, ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবে সেনা সদস্যরা। সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। বিকালে এক সংবাদ সম্মেলনে প্রার্থী এবং ভোটার সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান ঢাবি উপাচার্য। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দুর্ভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। এর আগে বিকাল 5টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 470 জন প্রার্থী। ভিপি পদেই 45 জন। যখনই আমরা চাইব, সাথে সাথেই সেনাবাহিনী আমাদের কেন্দ্রে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। আজ শাহবাগে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে সারা দেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। দাবি, আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। 3 দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও। দাবি আদায় ও বুয়েটের সাবেক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। তবে সরকারের পক্ষ থেকে সাড়া না মেলায় বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি।
আন্দোলনকারীরা বলেন, বিএসসি ডিগ্রিধারী হয়েও বৈষম্যের শিকার প্রকৌশল শিক্ষার্থীরা। নবম ও দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন তারা। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান তাদের। তো নবম গ্রেডে যদি 33% কোটা ওরাই নিয়ে থাকে এবং দশম গ্রেড থেকে শতভাগ কোটাই ডিপ্লোমাদের, দশম গ্রেড থেকে পদোন্নতি হয়েও নবম গ্রেডে মোটামুটি 70 থেকে 80% ডিপ্লোমাদের আন্ডারেই পড়ে নবম গ্রেডে। তো আমরা সেখানে 20% জায়গা দখল করে দেশের কি উন্নতি সাধন? দেশের ইঞ্জিনিয়ারদের যদি প্রকৃত অর্থেই দেশের কোনো কাজে লাগাতে চায় আমাদের সরকার বা দেশের জনগণ, তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারদের জন্য অধিকাংশ সিটগুলো উন্মুক্ত করে দিতে হবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত এমন দুর্ভোগ বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান নগরবাসীর। আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই, বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। সমসাময়িক বিষয়ে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ বিষয়ে বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শিল্পী সমাজকে সাবধান হওয়ার আহ্বান জানান। সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা, জুলাই সনদ, নির্বাচনী জোট সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন গণমাধ্যমের কাছে। সালাউদ্দিন আহমদ জানান, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকার, কমিশন বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। নির্বাচনী জোট প্রসঙ্গে জানান, জামায়াতকে বাদ দিয়ে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আলোচনা চলছে বিএনপির। আর প্রার্থী বাছাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরাই গুরুত্ব পাবেন বলেও জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি। কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে। এ সময় জুলাই সনদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না। সালাউদ্দিন আহমদ আরো বলেন, যে সরকারি আসুক সবাইকেই জুলাই গণহত্যার বিচার চালু রাখতে হবে। বিচার যে সরকারই থাকুক আসুক সবাইকেই বিচার চালু রাখতেই হবে। এদিকে শিল্পী সমাজকে সাবধান হতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, চেতনার কথা বলে লাভ নেই, নারী, পুরুষ, শিশু সবাই এখন সচেতন। আপনারা শিল্পী মানুষ, আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র জনতা, শিল্পী এবং নারী, পুরুষ, শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই। এ সময় জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু শিল্পকলা, গণমাধ্যম এবং সচিবালয়কে ফ্যাসিস্টদের নিয়ে কাজ না করতে 21 দিনের সময় বেঁধে দেন। আপনারা 21 দিনের মধ্যে ঝাড়ু ঝাঁটা দিয়ে আপনাদের স্থান পরিষ্কার করুন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গেলে সে সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি, এমনটা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের জন্য দেশটি সফরে যাচ্ছে এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করাই সফরের মূল উদ্দেশ্য। এছাড়া দুদলের রাজনৈতিক মিশন ভিশন আদান প্রদান করা হবে। এতে দুদেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে বলেও আশা করেন নাহিদ ইসলাম। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাতের চেষ্টা করবেন বলেও জানান এনসিপি আহ্বায়ক। জুলাই সনদ
তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। বাজারে কিছুটা বেড়েছে চালের সরবরাহ। ভারত থেকে আসছে চাল, রাজধানীর বাজারেও আমদানি করা নাজিরশাইল, কিন্তু উচ্চ মূল্যে স্থির চালের বাজার। দোকানিরা বলছেন সরবরাহ বৃদ্ধি করা গেলে দাম কমতে পারে, তবে কমাতে হবে কর্পোরেট কোম্পানিগুলোর দৌরাত্ম্য। বেশি দামের কারণে চাপের মুখে নিম্নবিত্ত। রাজধানীর অন্যতম বড় চালের আড়ত কারওয়ান বাজার। এই আড়ত থেকেই দেওয়া হয় বড় অংশের চালের যোগান। এক মাসের বেশি সময় ধরেই চালের দামে ঊর্ধ্বগতি। সরবরাহ কম, এই দোহাই দিয়ে বাড়িয়ে দেওয়া হয় দাম। এতে বিপাকে পড়ে সীমিত আয়ের মানুষ। আগে 50 টাকা কেজি হলে বস্তা 10 রাখ কিনলে 50 টাকা কেজি হলে পাওয়া যেত, এখন বেশি লাগছে, 1500 টাকা আছে, তাতে মনে করো 50-60-এর মতো কেজি আসছে। সাধারণ মানুষের লেয়ারই কষ্ট, কমানো তো উচিত। বাজার বাগে আনতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমিয়ে দেওয়া হয় আমদানি শুল্ক। ভারত থেকে এরই মধ্যে দেশে ঢুকেছে চাল, বিশেষ করে নাজিরশাইল চাল এসেছে বেশি। কারণ বাজারেও দেখা মিলছে ভারতীয় চাল। দোকানিরা বলছেন এই চালের দাম তুলনামূলক কম। ইন্ডিয়ান চাল আসা শুরু হয়েছে আজকে 1 সপ্তাহ হয়েছে। বর্তমান দেশি চালের চেয়ে যেতে প্রায় 8-10 টাকা কম। এই জন্য বর্তমান চাহিদা কম, আমাদেরও বেচা বিক্রি কম। যদি ঠিক মতন এলসি ঠিক মতন বাজারে আসে তাহলে দাম আরও কমবে। ইন্ডিয়াতে আপনি এলসি প্রথম শুরু হয়েছে, যদি পুরোপূর্ণ এলসি করতে পারে বা বাজারজাত করে তাহলে যে কিছুটা অঙ্ক কমবে, আর যদি কিছু করে আবার ভদ্র হয়ে তাহলে আবার দ্বিগুণ বাড়বে। বাংলাদেশের চালের দাম ওইভাবে আছে, আরও 8 চাল বস্তা প্রতি 20 টাকা বাড়ছে। বাজারে ভারতীয় স্বর্ণা এবং মিনিকেট চাল দেখা যায়নি, ফলে আমদানি করা চালের যোগান কম থাকায় দেশীয় চালের বাজার এখনো চড়া। যদি অ্যাভেলেবেল চালটা আসে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। মিনিকেটটা হলো আপনার 76 থেকে 78 টাকা কেজি, আর নাজিরশাইল হলো 72 থেকে 84 পর্যন্ত কোয়ালিটি বুঝা। এক মাসের বেশি সময় ধরে মোটা, মাঝারি ও সরু চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। চালের ভরা মৌসুমেও সংকট তৈরি করে বৃদ্ধি করা হচ্ছে দাম। প্রশ্ন হচ্ছে কাদের নিয়ন্ত্রণে বাজার? কোম্পানি যেদিন থেকে ফিল্ডে নামছে তারা ওই দিন থেকে সিজনে চাউলের দামটা বেশি হয়। সিজনে তো চাউলের দাম বেশি হওয়ার কথা না, চাউলের দামটা চৈত্র বৈশাখ মাসের চাউলের সিজন। কর্পোরেট কোম্পানিগুলো ফিল্ডে নামে, তারা একচেটি একতরভাবে ধান চাউল কিনে আরম্ভ করে দেয়। তখন অন্য মেইলার বা অন্য মানুষগুলা কিন্তু তারা চাউল কিনতে পারতেছে না। 10 টাকার মালটা তারা 12 টাকা কিনে ফেলাইতে আছে। দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানে তদারকি নেই, ফলে চালের বাজার নিয়ে ভোক্তার হাহুতাশ বাড়ছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কিছু বেসরকারি মেডিকেল কলেজ এতটাই দুর্বল যে তারা শিক্ষার্থী পাচ্ছে না। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বললেন, মানহীনতার কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এবার 14টি কলেজ সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে ফাঁকা 437টি আসন, যে তালিকায় প্রেসিডেন্ট আব্দুল হামিদ, বিক্রমপুর ভূঁইয়া ও সিটি মেডিকেল কলেজ তলানিতে। চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000 শিক্ষার্থী, পাশ করেন 60,000-এর বেশি। সরকারি 37টিতে ভর্তি শেষে বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয়। আসন 6,293টি। সরকারি কলেজের মতোই বেসরকারিতেও ভর্তি চলে অটোমেশন পদ্ধতিতে। শিক্ষার্থীরা তাদের মেধাক্রম অনুযায়ী কলেজ বাছাইয়ের সুযোগ পান। এতে 67টি মেডিকেল কলেজে ভর্তি হয় 5,856 জন। ফাঁকা থাকে 437টি আসন। আমার যেমন লাইব্রেরি জরুরি, আমার যেমন মিউজিয়াম জরুরি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার ল্যাবরেটরি জরুরি। মানুষ তো সব জানে যে ওখানে পড়তে গেলে আসলে ডাক্তার হওয়া যাবে না, ডাক্তার নামের যে কোনো একটা বস্তু হওয়া যাবে। তো আলটিমেটলি ওই সমস্ত জায়গায় তো ভর্তি হচ্ছে না। সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ। আসন 95টি হলেও শিক্ষার্থী ভর্তি হয়েছে মাত্র 43 জন। মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেলে শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র 14 জন, অথচ আসন 57টি। আর গাজীপুরের সিটি মেডিকেলে ফাঁকা আছে 42টি আসন। এছাড়া নারায়ণগঞ্জের ইউএস বাংলা মেডিকেল, সিলেটের পার্ক ভিউ, রংপুরের প্রাইমে বেশ কিছু আসন ফাঁকা। শুধু তাই নয়, ঢাকার কলেজ হওয়ার পরও মার্কস, আশিয়ান, শাহাবুদ্দিন মেডিকেলে শিক্ষার্থী ভর্তির আগ্রহ ছিল কম।
একটা ছাত্র না পাওয়া এটা একটা ইনডিরেক্ট রিফ্লেকশন যে উনি আসলে মানসম্মত প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হয়েছেন বিধায় অভিভাবক আর ছাত্রছাত্রীদের কাছে কলেজটি পছন্দের কলেজ হয়ে উঠতে পারছে না। কলেজ মালিকদেরকে আসলে এই চিন্তাটা রিয়েলাইজ করতে হেল্প করবে যে ওনার কলেজে আসলেই ছাত্ররা ভর্তি হতে চাচ্ছেন না। অটোমেশন পদ্ধতি চালু হওয়ার আগে শিক্ষার্থী ভর্তির কর্তৃত্ব ছিল কলেজের হাতে। এখন স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ায় বেড়েছে স্বচ্ছতা এবং মেধাবী শিক্ষার্থী ভর্তির হার, আর এতেই অসুবিধায় পড়েছে মানহীন মেডিকেল কলেজ। বিশেষ করে যারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে চান তারা তো অর্থের বিনিময়ে পড়েন, তারা চান একটা উপযুক্ত মানসম্পন্ন মেডিকেল কলেজে শিক্ষা লাভ করবেন। সেক্ষেত্রে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন নয় সেগুলোর চাহিদা দিনে দিনে কমে আসবে এবং আমরা মনে করছি যে এরকম একটা ন্যাচারাল ওয়েতেই যেগুলো মানসম্পন্ন মেডিকেল কলেজ নয় সেগুলো একদিন বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। রাজনৈতিক বিবেচনা ও তদবিরের জোরে অনেক মেডিকেলে আসন বাড়ানোর অভিযোগ আছে। সেগুলোর আসন যৌক্তিকভাবে কমানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে বকশীগঞ্জের জিঞ্জিরাম নদীতে দেখা দিয়েছে ভাঙন। টানা এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি, হুমকিতে শতাধিক বসতভিটা আর কয়েক একর ফসলি মাঠ। নদী শাসনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করলেও সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদী তীরে বসে থাকা এই বৃদ্ধার নাম গুলেছা বেগম। ভাঙনের চতুর্থবারে শেষ সম্বল দিয়ে কোনো রকমে করেছিলেন বাড়ি। তার এই বসতভিটাও পড়েছে নদী ভাঙনের হুমকিতে। কোথায় হবে পরের বাসস্থান? আধা ভাঙা ভিটায় বসে এই দুশ্চিন্তা ছাড়া কিছুই করার নেই গুলেছা বেগমের। আর বছরও ভাঙছে, গেলবেরও ভাঙছে, এই খিবিও ভাঙল, এই খিবি তো ভিড়ে গেল গা। ভাষা করে থাই নাকছি, ভিড়ে গেল গা, চিন্তা ভাবনা বাঁচি না, কি করি খাই। শুধু গুলেছায় নয়, নদীর এমন রূপে উপজেলার কুতুবের চর ও বাঙালপাড়া গ্রামের সবার অবস্থায় এখন এমন। টানা এক সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েক বিঘা ফসলি জমি। ভাঙন থেকে রক্ষা পেতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্যরা। এবারে ভাঙে নেছে, এবারে ভেঙে নেছে, কত কাইজ বীজ এক ঘর হাতে হাতে তলাইছিল, এক কানে তলায় গেল গা। ধরার মতো সাধ্য নাই লোকজন। সেই সময় যে সময় নদী ভেঙে যায় সেই সময় লোক পাওয়া যায় না। স্থানীয়রা বলছেন ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতিগ্রস্ত হবে প্রায় ২৫০০ বাসিন্দা। আর নদী শাসনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করলেও সমাধান না পাওয়ার অভিযোগ তাদের। স্কুলের পূর্বাভাসে যদি তাড়াতাড়ি সরকার বস্তা ফেলায় দেয় তাহলে বাড়ি কটা থাইলে স্কুলটা চলবো। বাজেট নাই, টাকা নাই, সরকার নাই, এটা বলে। এবার তো আরো ফোন দেই, ফোনও কথা বলি, দিনের মধ্যে 2 বার করে ফোন দেই, কিছু কয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি কমলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব কিছু লেন্থে, এবং ওখানে অতিরিক্ত যে লেন্থটা থাকবে সেটা প্রোটেকশনের জন্য ইতিমধ্যে আমরা অনুন্নয়ন রাজস্ব বাজেটে অর্থ চাহিদা প্রেরণ করেছি। বাজেট পেলে সেই কাজটিও করব। গত 5 বছরে কুতুবের চর ও বাঙালপাড়ায় ভাঙন অব্যাহত থাকায় ক্ষতি ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রায় 1 বছর ধরে বাগেরহাটে বন্ধ টিকা কার্ড সরবরাহ। এতে বিপাকে নবজাতকদের বাবা মায়ের। টিকা কার্ড ছাড়া মিলছে না শিশুদের জন্ম নিবন্ধন। সংশ্লিষ্টরা জানালেন জটিলতার বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। জন্ম নিবন্ধন নাগরিক হিসেবে সরকারি খাতায় ব্যক্তির সব তথ্য নথিভুক্ত করার প্রক্রিয়াকেই জন্ম নিবন্ধন বলে। সন্তানদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই সনদ পেতে তাদের টিকা কার্ড ছাড়াও প্রয়োজন পড়ে বাবা মায়ের এনআইডি ও জন্ম নিবন্ধন পত্র। স্বাস্থ্য বিভাগের টিকা কার্ড সরবরাহ বন্ধ থাকায় বাগেরহাটে অনেকটাই থমকে গেছে শিশুদের জন্ম নিবন্ধন। বাবা মায়ের সনদ দিয়ে কেউ কেউ নিবন্ধন পেলেও সেই সংখ্যা অনেক কম। বাচ্চার বয়স এই 12 মাস। আমি পৌরসভায় গেছি জন্ম নিবন্ধন করতে, তা বলেছে যে এই শিশু কার্ড না, এটা মহিলাদের কার্ড, এতে জন্ম নিবন্ধন হবে না। বাচ্চার বয়স 15 মাস। আমাকে একটা সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে জন্ম তারিখ, তার জন্য আমি কোথা থেকে জন্ম নিবন্ধন করতে পারতেছি না। এই কাগজটা দিছে, দেওয়ার পরে বলতেছে 1 বছর লাগবে কার্ড আসতে। জন্ম নিবন্ধন করতে গেছিলাম, তা সেখানে হয় নাই। আমরা জন্ম নিবন্ধন করতে পৌরসভায় গেছি, বলছে এটা শিশুদের কার্ড না, এটা মায়েদের কার্ড, তার জন্য জন্ম নিবন্ধন হচ্ছে না।
ঠিক এমনই ভোগান্তি পোহাতে হচ্ছে মেরুনা খাতুনকে। তার ছোট্ট শিশু সন্তান মেধা পায়নি কোনো টিকা কার্ড, সেজন্য কয়েক দফা পৌরসভায় ঘুরেও সন্তানের জন্ম নিবন্ধন করতে পারেননি তিনি। বলছে যে হাতে লেখা কার্ডে হবে না, টিকা কার্ড নিয়ে দিতে হবে, অন্যান্য ডকুমেন্টস নিতে হবে, তাই এখন আমি ফিরে যাচ্ছি। অনেকে সাদা কাগজে এগুলো লিখে নিয়ে আসে, কিন্তু সাদা কাগজে লেখা এটা গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা দিতে পারি না। টিকা কার্ড ছাড়া সাদা কাগজে জন্ম তারিখ লিখে বা নাম ঠিকানা লিখে নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে শিশুকে হাজির করতে বলি। আমরা যদি দেখি যে আসলে প্রকৃত বয়স এটা হওয়া সম্ভব, সেই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। বাট 1 বছরের অধিক ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই দিতে জটিলতা সৃষ্টি হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, টিকা কার্ডের সরবরাহ না থাকায় সৃষ্টি হয়েছে জটিলতা। বিষয়টি এরই মধ্যে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমাদের যে শিশু কার্ড সেটা দীর্ঘ সময় ধরে সাপ্লাই বন্ধ আছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদের কাছে বিষয়ে অবহিত করেছি। আর আপাতত আমরা যেটা ফটোকপি করে সিগনেচার করে সেই কার্যক্রমটি চালিয়ে নিচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর 36,000 টিকা কার্ডের চাহিদা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বহির্বিশ্বে পৌঁছানোর দাবি জানালেন তার পরিবারের সদস্যরা। বলেন, জাতীয় জীবনে কবি যে অবদান রেখেছেন তা সবার জানা উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবার। এ সময় নজরুল রচনা এবং তার কর্মকাণ্ডকে স্কুল কলেজের পাঠ্যক্রমে রাখার আবেদন করেন নাতনি খিলখিল কাজী। এর পরপরই কবির স্মরণে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। আশ্বাস দেন, ঢাবিতে বাড়ানো হবে নজরুল গবেষণা ও চর্চা। কিভাবে একাডেমিকভাবে নজরুলকে আরও প্রতিফলিত করা যায় সেই চেষ্টাও করা হবে বলে জানান তিনি। সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণঅভ্যুত্থান সব জায়গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সরব উপস্থিতি ছিল। জাতীয় কবির চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছে বিএনপি, এমনটাও দাবি তার। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো, যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্রছাত্রীদের মাঝে, সকল মানুষের কাছে ছড়িয়ে দেন। তিনি তো মানুষের কবি ছিলেন, সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছিলেন। মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মৃত্যুর এত বছর পরেও শোষণ নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদনে থাকছে বাকিটা। গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। অসাম্প্রদায়িক বাণী, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় 1976 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। তার লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পেরিয়েছে, তারপরও বিন্দু পরিমাণ আবেদন ফিকে হয়নি এই কবিতাটির। বরঞ্চ যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর হিসেবেই ব্যবহৃত হয়েছে এই কবিতাটি। তাই বলাই যায়, ব্যক্তি নজরুলের শারীরিক উপস্থিতি না থাকলেও তার লেখা কবিতা, গান এবং সাহিত্যকর্ম আমাদেরকে জাগৃত করবে যুগের পর যুগ, অনন্তকাল। নজরুল সবসময়ই শোষিতের পক্ষে। যুগে যুগে নতুন প্রজন্মের মাঝে জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধারা তার গান দ্বারা এতটাই অনুপ্রাণিত হতেন যে যখন রেডিওতে ওনার গান বাজতো তখন মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে সেলুট করতো রেডিওর দিকে তাকিয়ে। 24শে গণ অভ্যুত্থানে তো নজরুল যেন একটা নতুন রূপে ফিরে এলেন। আমরা এমন এক জেনারেশনকে পেলাম যাদেরকে আমরা খুব ইগনোর করতাম। এরা বই পড়ে না, সাহিত্য তো অনেক দূরের কথা, গ্যাজেট জেনারেশন। তারা হঠাৎ করে ইন্সপিরেশন হিসাবে নজরুলকে খুঁজে নিলেন।
যদিও জাতীয় কবির সরকারি গেজেট প্রকাশে লেগে গেল 54টি বছর, তবুও নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিচ্ছে কবি নজরুল ইনস্টিটিউট। খুঁজে বের করার চেষ্টা করছে নজরুলের হারিয়ে যাওয়া গানের খাতা। নজরুলের স্বহস্তে লিখিত একটি গানের খাতা ছিল, এই খাতাটা এখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার এখানে তোলপাড় করে ফেলেছি পুরা ইনস্টিটিউট, অনেকগুলো বদ্ধ আলমারি ছিল, চাবি কারো কাছে ছিল না, আমি তো এগুলো ভেঙেছি, আমি কোথাও আমি এটা পেলাম না। এবং আমাদের জাতীয় জাদুঘরে আমি নিজের চোখে দেখেছি নজরুলের একটা কর্নার ছিল, তার ব্যবহার্য জিনিসপত্র ছিল, সেটা নাই হয়ে গেছে। কুইন্টেসেন্স অফ নজরুলের পুরো সাহিত্য সমগ্র থেকে মানে সংক্ষিপ্ত সার তৈরি করেছি, প্রায় মোর দেন 1000 পেজের। এটা হওয়ার পরপরই যেটা হবে, আমরা এরপরে খুব দ্রুত বিশ্বের অন্যান্য প্রধান ভাষার কাছে আমরা উপস্থাপন করবো, যাতে অন্যান্য ভাষায় নজরুলকে ট্রান্সলেট করা যায়। নজরুল তাঁর সৃষ্টিতেই উজ্জ্বল মহাতারকা, তবুও তাকে চর্চায় ও লালনে উৎসাহিত করতে সরকারি উদ্যোগের বিকল্প নেই। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জে মানব পাচারের নামে মামলা দিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগে উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নিজ জেলার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভয়ভীতি এবং আপোষের মাধ্যমে চক্রটি টাকা লুটে নিচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। গাইবান্ধার সুন্দরগঞ্জের সুবর্ণদহ গ্রাম বছর দুয়েক আগে সৌদি প্রবাসী আলমগীর মণ্ডলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে পাড়ি জমান একই গ্রামের জিয়াউর, জামিউল, কবির ও আল আমিন সেখানকার একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও নিয়ম ভাঙার অভিযোগে 4 জনকেই ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। চাকরি হারিয়ে ওই 4 যুবক ইতালি প্রবাসী সুমন, সৌদি প্রবাসী আঞ্জুমিয়া এবং দক্ষিণ ধুমাইটারি গ্রামের মিঠু ওরফে ফিটুর শরণাপন্ন হন। তাদের পরামর্শে 2023 সালে সৌদিতে থাকা আলমগীরের বিরুদ্ধেই মানব পাচারের মামলা করেন 4 যুবকের একজন জিয়াউর রহমানের স্ত্রী। যদিও আপোষ মীমাংসায় সেটির নিষ্পত্তিও হয়। আঞ্জু, ফিটু ওরা হলো ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেয়। এখন মামলা হয়েছে আমার স্বামীর নামে 6 জায়গায়। সুমন, আঞ্জু আর এই ফিটু এরা মূলত একটা চক্র। এই চক্রটা এরা যখন বাংলাদেশে ছিল তখনও চক্র করিয়ে বাংলাদেশের বিভিন্ন থানায় মানব পাচার মামলা করে টাকা কামাইছে। আমি সমাধান করছি, আমাকে 3 লাখ টাকা দিছে, আমার স্বামীকে নিয়ে আসবে দেশে। তবে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় যখন ভুক্তভোগী সাজিয়ে আলমগীরের পরিবারের বিভিন্ন সদস্য সহ অন্যান্যদের বিরুদ্ধে নিজ জেলা গাইবান্ধা সহ চাঁদপুর, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জে মামলা হতে থাকে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা এবং ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সুমন, আঞ্জু, ফিটু চক্রটি। 84 দিন আমি জেল খেটেছি। সে বলছে যে তুমি যদি 5 লাখ টাকা দাও বা 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও তাহলে তোমাকে আমি মামলা থেকে অব্যাহতি দেব। মামলা করার পরে ওই শহীদুল ইসলামে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোর নামে মামলা হয়েছে মানব পাচারে। আমি না, আমার সাথে একজন কলেজের টিচার আছে, উনিও কিছু জানে না, আমিও কিছু জানি না। একই কৌশলে মামলার আসামি বানানো হয়েছে গ্রামের পল্লী চিকিৎসক, ইউপি মেম্বার, কলেজ শিক্ষক সহ আরো অনেককেই। এসব মামলায় কেউ কারাবাস করেছেন, কেউ আছেন পালিয়ে। এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক দ্বন্দ্বকে পুঁজি করেও নিরীহ মানুষকে ফাঁসাতেই মামলা করে চক্রটি। ধরি যখন নিয়ে গেল তখন এলাকার মানুষ বলতেছে চাঁদপুরে কিভাবে এই নবী কিভাবে চাঁদপুরে মানুষ পাচার করাইল। এই চক্রটাকে দমন করার জন্য যে বুদ্ধি আছে এই সরকার জন্য সে দমন করে। অভিযোগের বিষয়ে জানতে মিঠু ওরফে ফিটুর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীর দাবি সব অভিযোগ মিথ্যা। আর ফোনে যোগাযোগ করা হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইতালি প্রবাসী সুমন। কোনো জড়িত নাই, আমার স্বামী কোনো জড়িত নাই এগুলো। বিদেশের ব্যাপারে কিছু জানেন না? আপনি ভালো করে জানেন, আর আপনি তো নাহলে 1 বছর পর খবর লইতেছেন। মানব পাচারের নামে হয়রানিমূলক মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তা। ভবিষ্যতে যদি এরকম কোনো বিষয় চলে আসে আমাদের সামনে, যে মানব পাচার বিষয়ে কোনো বিষয় চলে আসে, তাহলে আমরা যেটা অ্যাসিজুয়াল প্রসেস, সেই প্রসেস মেনটেন করে আমরা মামলা নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 3 কিলোমিটারের এক বেহাল সড়ক, যা অর্ধ লক্ষাধিক মানুষের মূল মাথা ব্যথা। মুন্সিগঞ্জের হোসেন্দি জামালদি সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরপুর। সে পথে চলাচল করাই দায়। প্রায় ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে এলাকাবাসী। দ্রুতই সড়কটি সংস্কার করে ভোগান্তি নিরসনের দাবি তাদের।
গ্রীষ্মে ধুলোয় ধূসর, বর্ষায় কাদা পানিতে ভরা। বলছি মুন্সিগঞ্জের হোসেন্দি জামালদি সড়কের কথা। প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির বেশিরভাগই খানাখন্দে ভরপুর, কোথাও কোথাও বড় গর্ত। অথচ এই পথ দিয়ে চলাচল করে ৩ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। দুর্ভোগের পাশাপাশি প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। রোগী নিয়ে আসা যাওয়া খুব কষ্টকর, আমাদেরও চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একে তো নেই যথাযথ সংস্কার, তার উপর শিল্প কারখানার ভারী যানবাহনও চলে এই সড়কেই। জনভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি স্থানীয়দের। অনেক পানি, কাদা, মানে সব ধরনেরই সমস্যা। যখন টেইলার গুলো আসে, ও লোড হচ্ছে কি 100 টনের উপরে, আমার মনে হয় এই রাস্তাটা থর থর করে কাঁপে। যদি গাড়িগুলো যাওয়ার পথে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। আমরা চাই যেন অতি তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করা হয়। এলজিইডি বলছে রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। প্ল্যান আছে যে আমাদের যেহেতু 2.7 কিলোমিটার, পুরোটা না হলেও যতটুকু দরকার সেটা আসতেছে। এবং কোনো অংশে যদি আসলে এখানে আরেকটা জিনিস আসলে জড়িত, যে আমাদের এখানে যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে 5.5 মিটার, সেটিও হয়তো সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে কয়েকটি জায়গাতে, সেগুলো আমাদের মাথায় রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে 2022 সালে সর্বশেষ এই সড়কটির সংস্কার হয়েছিল, যা এখন দেখে একেবারে বোঝার উপায় নেই। স্থায়ী সমস্যা সমাধানে চাই টেকসই সংস্কার, এমনটাই বলছে এই এলাকার জনসাধারণ। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। নোয়াখালীতে ইলিশ না পেয়ে বিপাকে জেলেরা ফিরছেন খালি নৌকা নিয়ে। বেচা বিক্রি না থাকায় ঋণ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সংশ্লিষ্টরা বলছেন জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও শিল্পায়ন বিরূপ প্রভাব ফেলেছে ইলিশের বংশবৃদ্ধিতে। কলকারখানার বর্জ্যে ব্যাহত হচ্ছে ইলিশের সুষ্ঠু বিচরণ। ভরা মৌসুমে নোয়াখালীতে ইলিশের আকাল, যে কারণে হাতিয়ার ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা, নেই ব্যাপারীদের হাঁকডাক কিংবা বরফ ভাঙার আওয়াজ। দ্বীপের 20টি ঘাট থেকে ছোট বড় প্রায় 10,000 জেলে নৌকা মাছ শিকারে যায় প্রতিদিন। তবে ফিরতে হচ্ছে শূন্য হাতে। কর্মচারীদের বেতন ভাতাও দিতে পারছেন না অনেক ব্যবসায়ী। মানবেতর দিন কাটছে জেলে পরিবারগুলোর। পাইকার লেবার মাছ আনতে আনতে অস্থির হয়ে যেত, কিন্তু আমরা যে পরিমাণ টাকা পাইতাম গেছেবার, এবার সেই পরিমাণ হিসাবে ঘাটে কোনো মাছ নাই। সর্বোচ্চ নৌকাগুলোতে মাছ পাই 4 পিস 5 পিস। আমরা এমন অবস্থা হয়েছে, নদীতে গেছি তেলের পয়সারও অঙ্গ হয় না, ওগা মাছ হয়েছি। 7 দিন 8 দিন জাল বেলে 3 লাখ 4 লাখ টাকার মাছ ধরে আইছি। আর এবার এই পর্যন্ত আমাকে কোনো সংসার খরচই যেমন বোট খরচই হয় না। জেলেরা বলছেন ধার দেনা করে মাছ ধরতে যান অনেকে, মাছ না পাওয়ায় ভারী হচ্ছে ঋণের বোঝা। ব্যবসা পাট বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন কেউ কেউ। সমিতির কিস্তিলে আমাদের সংসার কোনোরকম চলে, সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরশত্রু ভাষায় কথা বলে। বাড়িতে তারা কি খাইয়া রয়েছে না খেয়ে রয়েছে, এই মেঘনা নদীর বুকে দমার লগে হাবুডুবু খাচ্ছে। যেভাবে চলতেছে এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে আমাদের গদিতে যা ফালা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও প্রকৃতিগত পরিবর্তনকে দুষছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় যে অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে, তার কারণে একটা প্রভাব পড়ছে, কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে গিয়ে পড়ছে। এছাড়াও বৈশ্বিক কিছু কারণ রয়েছে, যেরকম বৈশ্বিক উষ্ণতার কারণ, তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ। এই সকল নানান কারণে আমার মনে হয় যে গিয়ে ইলিশ মাছের যে ধরা পড়ার যে হার, সেটার মধ্যে প্রভাব পড়ছে। এ অঞ্চলের লক্ষাধিক মানুষ জেলে পেশায় জড়িত, তবে সরকারিভাবে নিবন্ধিত 25,995 জন। তাবরিনা লিজা, যমুনা নিউজ। ভারতীয় পণ্যে আজ থেকে কার্যকর হচ্ছে মার্কিন শুল্ক। এখন থেকে অতিরিক্ত 25% সহ মোট 50% শুল্কের বোঝা বইতে হবে নয়াদিল্লিকে। বুধবার ভারতের স্থানীয় সময় সকাল 9:31 কার্যকর হবে নতুন এই শুল্ক নীতি। উক্ত সময়ের পর যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে কোনো পণ্য পাঠানো হলে তা 50% শুল্কের আওতায় পড়বে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে প্রকাশিত একটি খসড়ায় এসব বিষয়ে জানানো হয়। এর আগে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের উপর 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে রাশিয়ার থেকে তেল কেনার দায়ে আরও 25% শুল্ক যোগ করে ট্রাম্প প্রশাসন। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রে $87.4 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে দেশটি। নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন।
ডিপিএলে ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় 5 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে মিনহাজুল আবেদিন সাব্বির। তবে দায়মুক্তির এই সাজা শেষ পর্যন্ত নেমে আসতে পারে 1 বছরে। শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে ফিক্সিং প্রমাণিত হওয়ায় এই সাজার সুপারিশ করা হচ্ছে। তবে আকসুর তদন্তে স্পষ্ট প্রমাণ মিললেও সাজা হচ্ছে না রহিম ও শাকিলের। আর বরাবরের মতোই বিচারের ঊর্ধ্বে অভিযুক্ত ক্লাব ও কর্মকর্তারা। প্রশ্ন, তদন্তে ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ার পরও কেন দেয়া হলো স্পট ফিক্সিং এর সাজা? সবশেষ মৌসুমে ডিপিএলে 10ম রাউন্ডের ম্যাচে টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুতুরে আউটে 5 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাইনপুকুরকে, যা সুপার 6-এ নিয়ে যায় প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবকে। সাব্বিরের আউট হওয়ার বার্তা দিতে আসা দ্বাদশ খেলোয়াড় শাকিলকে নিয়েও তৈরি হয় সন্দেহ। তদন্তে নামে আকসু। তদন্ত শেষে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কাঠগড়ায় শাইনপুকুরের 3 ক্রিকেটার সাব্বির, রহিম ও শাকিল। তাদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সন্দেহ যেমন বাড়ে, তেমনি তদন্তে অসহযোগিতা সহ নানান প্রমাণ মেলে। জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে উদ্ধার করা হয় দৃষ্টিকটুভাবে আউট হওয়া সাব্বিরের হোয়াটসঅ্যাপে তথ্য ডিলিট করার প্রমাণ। অপর অভিযুক্ত রহিম নিজের ফেসবুক আইডি, মেইল ও পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি কখনো বিদেশ সফরের অভিজ্ঞতা না থাকলেও আশ্চর্যজনকভাবে তার হোয়াটসঅ্যাপ খোলেন আমেরিকার এক নম্বর ব্যবহার করে। তদন্ত শেষে সাব্বির, শাকিল ও রহিমের বিরুদ্ধে আকসুর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। এরপর শুনানি শেষে শুধুমাত্র সাব্বিরকে 5 বছরের জন্য নিষিদ্ধের সুপারিশ করে আকসু। কিন্তু জানা গেছে দায় মুক্তির এই সাজা শেষ পর্যন্ত 1 বছরে নেমে আসতে পারে। একই রকম প্রমাণ থাকার পরও ছাড় পাচ্ছেন রহিম ও শাকিল। আকসুর রায়ে ম্যাচ ফিক্সিং এর কথা বলা হলেও সাজা দেয়া হচ্ছে স্পট ফিক্সিং এর আইনে। প্রশ্ন থাকে, সাব্বিরের ফিক্সিং এর ঘটনায় লাভবান কে? প্রশ্নের উত্তর নেই আকসুর রিপোর্টে। ম্যাচে সবচেয়ে বড় সুবিধা নেয়া 2 ক্লাব গুলশান ও শাইনপুকুরকে দায়মুক্তি দেয়া হয়েছে অদৃশ্য এক কারণে। তাই তো প্রশ্ন উঠছে, দায়সারা এই বিচারে আদৌ কি ফিক্সিং মুক্ত হবে দেশের ক্রিকেট? বারবার ক্রিকেটারদের বলির পাঠা বানিয়ে ছেড়ে দেয়া হচ্ছে ফিক্সিং এর হোতা ক্লাব কর্তাদের। বিচার ও সাজার ঊর্ধ্বে থাকা এই কর্তারাই আবারও জড়াবেন নতুন কোনো ম্যাচ গড়াপেটায়, আবারও বলির পাঠা বানাবেন নতুন কোনো সাব্বির, রহিমদের। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে সবুজ দল। লিটন দাসের লাল দলকে 67 রানে হারিয়েছে জাকিরের সবুজ দল। সৌম্য সরকার, মাহফুজুর রবিন, জাকির আলীদের ব্যাটে 5 উইকেটে 203 রান করে সবুজ দল। জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে 136 রানে অল আউট হয় লাল দল। বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ চলছে। বল করছেন তাওহিদ হৃদয়, সিঙ্গলস নেবার চেষ্টায় ব্যাটার আহরার আমিন পিয়ান। দ্রুতই বল ধরতে গিয়ে পা হড়কালেন পারভেজ ইমন। ব্যথায় যখন মাঠে কাতর ইমন, তখন মাঠে উপস্থিত সবাই শঙ্কিত এই ওপেনারের জন্য। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান পারভেজ। তবে স্বস্তির খবর আসে পরে, চোট গুরুতর ছিল না। এবার শুরু থেকে শুরু করা যাক। সন্ধ্যা 6টা বাজতেই ধীরে ধীরে একে একে জ্বলে উঠল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইট। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি লিটন দাসের লাল আর জাকের আলী অনিকের সবুজ দল। সবুজ দলের হয়ে ওপেন করতে নামেন নাজমুল শান্ত ও সৌম্য সরকার। টি-20 দল থেকে বাদ পড়া শান্ত শুরুতেই হলেন অশান্ত। হাঁকালেন 2টি ছক্কা ও 1টি চার। তবে ইনিংসটা লম্বা হয়নি। 12 বলে 21 রানে ফিরেছেন শান্ত। এরপর 3 নম্বরে নামা মাহফুজুল ইসলাম রবিনকে সাথে নিয়ে বড় ইনিংসের ভিত গড়েন সৌম্য সরকার। এইচপির ব্যাটার প্রবীণ, মুস্তাফিজ, রিশাদ, নাহিদ, সাকিবদের ভালোই সামলেছেন। হৃদয়ের বলে আউট হবার আগে 27 বলে করেছেন 44 রান। সৌম্য সরকার লম্বা সময় ক্রিজে ছিলেন, কিন্তু প্রত্যাশিত বড় স্কোর পাননি। তবে খুব খারাপও করেননি। 27 বলে 44 রান করে ফিরেছেন খালেদ আহমেদের পেইসে পরাস্ত হয়ে। শেষ দিকে জাকের আলীর ঝড়ো 35, শেখ মেহেদীর 17 রানের ইনিংসে 5 উইকেটে 203 রান করে সবুজ দল। 204 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি লাল দলের। চোট পাওয়ার পর ব্যাটিংয়ে নামলেও 0 রানে আউট হন পারভেজ ইমন। দ্রুতই ফেরেন তানজিদ তামিমও। হঠাৎ করেই দ্বিতীয় ইনিংসে খেলা রেকর্ড করার নিষেধাজ্ঞা দেয় বিসিবি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লিটন দাসের দল। শেষ পর্যন্ত 136 রানে অল আউট হয় লাল দল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।
দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।